আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির মহাসমুদ্রে যখন আসলে কোনো বিশাল রণতরী হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে যায়, তখন দূর থেকে কিন্তু দেখে অনেকেই হয়তো ভাবতে শুরু করেন, জাহাজটা বুঝি এবার একদম চিরতরেই তলিয়ে গেল। কিন্তু যারা সমুদ্রের চরিত্র জানেন এবং জাহাজের নকশা সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা কিন্তু এত দ্রুত সমাপ্তি কিংবা উপসংহারে পৌঁছান না। বরঞ্চ তারা অপেক্ষা করেন মেঘ কবে কাটবে আর নতুন নাবিকরা কিভাবে হাল ধরবেন তা দেখার জন্য। দর্শক, আপনারা যারা বাংলাদেশের রাজনীতির যে নারী নক্ষত্র রয়েছে সেটা নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছেন আমি এই মুহূর্তে আপনাদের সামনে কোন প্রেক্ষাপট নিয়ে কথা বলতে যাচ্ছি। সম্প্রতি টাইমস অফ বাংলাদেশ নামের একটি গণমাধ্যমের দেয়া কিছু চাঞ্চল্যকর তথ্য এবং রাজনীতির ভেতরের কিছু জটিল সমীকরণ মিলিয়ে এই মুহূর্তে আমরা এমন একটা দৃশ্যপটের সামনে দাঁড়িয়ে আছি, যা হয়তো আগামী দিনের যে রাজনীতি রয়েছে বাংলাদেশের তার পুরো হিসেব নিকাশটা পাল্টে দিতে পারে এবং পাল্টে দেওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। একটা প্রশ্ন এখন সবার মনে, আর তা হলো, শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরছেন? আর যদি তিনি না ফেরেন বা কোনো আইনি জটিলতায় তিনি ভারতে আটকা পড়েন, তবে ডিসেম্বরের পর আওয়ামী লীগের বর্তমান যে শক্ত অবস্থান রয়েছে সেটা কি হুড়মুড় করে একেবারে ভেঙে পড়বে? তারা কি সুসংগঠিত থাকবে? আপনারা একটু ঠান্ডা মাথায় গভীরভাবে চিন্তা করে দেখুন। এতদিন ধরে বাজারে একটা কথা খুব ভাসছিল, সেটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারপন্থী আওয়ামী লীগ নামে হয়তো দলের ভেতর থেকে নতুন একটা ধারা বেরিয়ে আসবে। কিন্তু বাস্তবতার চিত্র কি? বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আওয়ামী লীগ সেই সংস্কারের পথে হাঁটছে না, বরং তারা বর্তমান কাঠামোকেই ঢেলে সাজানোর কথা ভাবছে। আর এই পুনর্গঠনের সবচেয়ে বড় চমক বা সবচেয়ে নিরেট যে সত্য সেটা হলো, শেখ হাসিনা নিজেকে নেতৃত্ব থেকে সরিয়ে নিচ্ছেন না, তিনি জায়গায় থাকছেন। হয়তো দৃশ্যপটে নয়, হয়তো সরাসরি রাজপথে নয়, কিন্তু দলের মূল রিমোট কন্ট্রোল বা নির্দেশনার যে চাবিকাঠি সেই চাবিকাঠি তার হাতেই থাকছে। দেশে বা বিদেশে বসে যেখান থেকেই হোক, তার সরাসরি তদারকিতেই তৈরি হচ্ছে নেতৃত্বের একাধিক বিকল্প কাঠামো। দলের কিছু তরুণ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি সিআরআই বা আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সদস্য এবং সাবেক কিছু পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে এই সমন্বয়ের কাজটা বর্তমান সময়ে করানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, কিন্তু আসল দ্বন্দ্বটা কোথায়? আসল দ্বন্দ্বটা অন্য একটা জায়গায়। এই যে সিআরআই এর কথা বলা হচ্ছে, তাদের নিয়ে কিন্তু দলের ভেতরেই বিস্তর অভিযোগ আছে। বিগত শাসন আমলে এই সিআরআই কে ব্যবহার করে দলের একজন নির্দিষ্ট প্রতিমন্ত্রী যা ইচ্ছা তাই কিন্তু করেছেন। এমন অভিযোগ কিন্তু তৃণমূলের যে সকল নিবেদিত প্রাণ কর্মীরা রয়েছেন আওয়ামী লীগের, তারা এখনো কোনোভাবে ভুলে যাননি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে অবশ্যই দেখবেন আর যখন নতুন নেতৃত্বের গুঞ্জন উঠছে, তখন কিছু নাম খুব জোরালো ভাবে কিন্তু সামনে আসছে। এই যেমন ধরুন, জাহাঙ্গীর কবির নানক, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, এস.এম. রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল কিংবা ডক্টর হাবিবে মিল্লাতের মতো নেতাদের নাম শোনা যাচ্ছে। দর্শক, এই নামগুলো নিয়ে কিন্তু দলের ভেতরে বা দলের বাইরে তেমন কোনো বড় ধরনের বিতর্ক নেই। বিশেষ করে বাহাউদ্দিন নাসিম কিংবা নওফেলের মতো নেতাদের বিরুদ্ধে এমন কোনো ভয়াবহ অভিযোগ নেই যে তারা দলের সর্বনাশ করেছে। বরঞ্চ বর্তমান সময়ে আওয়ামী লীগের ভাষ্য মতে অনেকেই মনে করেন বাহাউদ্দিন নাসিমের মতো যোগ্য যে সকল নেতা, সেই সকল নেতা বিগত দিনে অনেক ক্ষেত্রেই অবমূল্যায়িত হয়েছেন। আর যদি দল সত্যি ঘুরে দাঁড়াতে চায়, তবে এই ধরনের তুলনামূলক ক্লিন ইমেজের নেতাদেরই তো সামনে আনা প্রয়োজন। এটা কিন্তু একটা রাজনৈতিক দলের চালিকা শক্তি। পরিস্থিতি বিবেচনায় দেশে থাকা সাবের হোসেন চৌধুরীর মতো যারা পরিশীলনশীল রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তাদেরও কিন্তু বর্তমান সময়ে দায়িত্ব দেওয়ার যে চিন্তা সেটাও কিন্তু ভাবা হচ্ছে। কিন্তু সুপ্রিয় দর্শক, মুদ্রার অন্য পিঠটাও কিন্তু আমাদের দেখতে হবে। আর সেখানে কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড় যে সংখ্যা, সেই সংখ্যার জায়গাটা। এই যে এত সুন্দর একটা পরিকল্পনার কথা গণমাধ্যমে বলা হচ্ছে, এর মাঝে কিন্তু আবার এমন কিছু নাম উচ্চারিত হচ্ছে বা তারা অনলাইনে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, যা শুনলে তৃণমূলের সাধারণ কর্মীদের মনে একটা অজানা আতঙ্ক কিন্তু ভর করে। এই যে
ওবায়দুল কাদের সাহেবের মতো নেতারা হঠাৎ করে ২ বছর পর সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এটা দলের জন্য আসলে কতটা ইতিবাচক? যিনি সাধারণ সম্পাদক হিসাবে দলের ভেতরে যে পরিমাণ ক্ষতি করেছেন, তাকে যদি আবারও সামনের সারিতে রাখা হয়, তাহলে কি মানুষ এই নতুন আওয়ামী লীগকে গ্রহণ করবে? শুধু কি তাই? আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই পতনের অন্যতম বড় একজন রূপকার হিসাবে পরিচিত, সমাদৃত, কিংবা এস এম কামাল হোসেন, যাকে সাংগঠনিক সম্পাদক করে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যিনি একাই উত্তরবঙ্গের যে আওয়ামী লীগ ছিল সেই সময়, সেই আওয়ামী লীগকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট ছিলেন বলে দলের ভেতর থেকেই এখন পর্যন্ত জোরালো অভিযোগ আছে। সেই সকল ব্যক্তিরা কি আদৌ যদি এই রিফাইন্ড বা পরিশোধিত কার করা যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগে আসেন আবারও, এটা কি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মেনে নেবেন? আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কথা আমি বাদ দিলাম, কারণ দলীয় কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয় তাহলে অনেক নেতাকর্মী সেটা বাধ্য হয়ে মেনে নেন। কিন্তু দেশের আপামর সাধারণ জনগণ, যারা এই সকল নেতা কর্মীদের কাজে সেই সময় ক্ষুব্ধ ছিলেন, এখনো ক্ষুব্ধ আছেন, তারা কি আদৌ মেনে নেবেন? আর সাধারণ জনগণ, সাধারণ সমর্থক যারা আছেন, তারা যদি কখনো একটা বিষয়ে বা একটা সিদ্ধান্তে যদি নাকচ হন, নারাজ হন, তাহলে একটা রাজনৈতিক দলের জন্য এটা কিন্তু অনেক বড় একটা পরাজয় হিসাবে দেখা দেয়। দর্শক, আর যদি আপনারা মনে করেন যে এরাও নতুন নেতৃত্বে ফিরে আসবে, তবে বলতে আসলে দ্বিধা নেই, আওয়ামী লীগের এই যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বা চেষ্টা, এটা কিন্তু একটা বড়সড় হোঁচট খেতে বাধ্য। এমনকি খোদ শেখ পরিবারের কিছু বিতর্কিত সদস্যদের কর্মকাণ্ড নিয়েও কিন্তু দলের ভেতরে চাপা ক্ষোভ ছিল, চাপা ক্ষোভ আছে। শেখ হেলাল কিংবা শেখ সেলিমের মতো প্রবীণ নেতারা কি তাদের নিজেদের যে সকল আত্মীয় স্বজন কিংবা রাজনৈতিক যে বলয় রয়েছে, সেই বলয়ের মানুষদের বিতর্কিত কথাবার্তা বা কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পেরেছিলেন? পারেননি, সুপ্রিয় দর্শক। আর এই না পারার মাসুল কিন্তু আজ গোটা একটা রাজনৈতিক দলকে তিলে তিলে চুকাতে হচ্ছে। এটা কিন্তু অনেক বড় কষ্টের। এখানে একটা খুব স্পর্শকাতর বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন বর্তমানে আওয়ামী লীগের ১০৭ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য দেশের ৬৯টি কারাগারে বিভিন্ন জায়গায় বন্দী আছেন। এদের মধ্যে ১২ জন নারী সংসদ সদস্য কিন্তু রয়েছেন। দলের সাধারণ কর্মীদের এদের প্রতি একটা সফট কর্নার বা সহানুভূতি যেটা, সেটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই সহানুভূতির সুযোগ নিয়ে যদি আপনারা জুনায়েদ আহমদ পলকের মতো কাউকে আবারও বড় কোনো দায়িত্বে নিয়ে আসেন, তাহলে দলের ভবিষ্যৎ কি হবে? সাধারণ জনগণ এটাকে কি মেনে নেবে? পলক সাহেবদের মতো মানুষেরা দলের যে সর্বনাশ করেছেন বিগত দিন, তারা শুধু জেল খাটছেন বলেই কি তাদের সমস্ত দায় মুক্তি হয়ে গেল? প্রিয় দর্শক, রাজশাহীর মতো জায়গায় মেটিকুলাস ডিজাইন করে ত্যাগী নেতাদের সরিয়ে যারা নিজেদের সেই সময় আখের গুছিয়েছিলেন, তাদের হাতে আবার নেতৃত্ব তুলে দিলে সেটা হবে আত্মঘাতী। এমনকি প্রত্যেকটা বিভাগে একই রকম। এবং অবাক করার বিষয় হলো, যখন নতুন নেতৃত্বের কথা ভাবা হচ্ছে, তখন ডক্টর শিরীন শারমিন চৌধুরী কিংবা ডক্টর সেলিনা হায়াৎ আইভীদের মতো পরীক্ষিত এবং তুলনামূলক ক্লিন ইমেজের নামগুলো কেন আসলে এই তালিকায় জোরালোভাবে উচ্চারিত হচ্ছে না? এর পিছনে কি রহস্য রয়েছে? দর্শক, এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেই পয়েন্টে, যেটাকে আমরা রাজনীতির তুরুপের তাস বলতে পারি। এই যে এতক্ষণ আমরা নতুন নেতৃত্বের কথা বললাম, এই পুরো কাঠামোটাই কিন্তু একটা সুতোর উপর ঝুলছে। আর সেই সুতোটা হলো শেখ হাসিনার দেশে ফেরা। দলের হাইকমান্ড থেকে ডিসেম্বরের যে ডেডলাইনের কথা শোনা যাচ্ছে বা বলা হচ্ছে, সেটা কিন্তু শুধুই একটা তারিখ নয়, বরঞ্চ এটা তৃণমূলের কর্মীদের কাছে একটা বিশাল মানসিক লাইফ সাপোর্ট। যদি ডিসেম্বর কোনোভাবে পার হয়ে যায় এবং দেখা যায় শেখ হাসিনা দেশে ফিরছেন না, ফিরতে পারছেন না, কিংবা আইনি জটিলতার কারণে তিনি দেশের মাটিতে পা রেখেও দলের যে হাল রয়েছে সেটা ধরতে পারছেন না, তখন আসলে কি হবে? সুপ্রিয় দর্শক, এই প্রশ্নটা আজকের দিনের আমি মনে করি সব থেকে বড় রাজনৈতিক ধাঁধা। কারণ নতুন যে নেতারাই আসুক না কেন, যারাই আসুন না কেন, শেখ হাসিনাকে ছাড়া তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ রাখা তাদের জন্য প্রায় অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়াবে। কর্মীরা কিন্তু আজ যে ঝুঁকি নিয়ে ঝুটিকা মিছিলগুলো করছেন, যেটুকু শক্ত অবস্থান এখনো ধরে রেখেছেন, তার পেছনের একমাত্র যে অনুপ্রেরণা, সেটা হলো তাদের নেত্রী ফিরে আসার বিশ্বাস। এই বিশ্বাসটা যদি একবার আসলে ভেঙে যায়,
ডিসেম্বরের পর যদি সেই বাস্তবতা কর্মীদের সামনে কোনোভাবে স্পষ্ট হয়ে ওঠে যে তাদের যে নেত্রীর উপর তাদের এত আশা তিনি সরাসরি মাঠে থাকছেন না, তখন কিন্তু বর্তমানে টিকে থাকা এই মানসিক জোটটা হুড়মুড় করে ভেঙে পড়বে। তখন নতুন নেতৃত্ব যতই আসলে ক্লিন ইমেজের হন না কেন, দলকে আগের মতো সংগঠিত করা তাদের জন্য কিন্তু পাহাড়ে ডিঙানোর মতোই কঠিন এবং চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যাবে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতি বলতে গেলে বড়ই নির্মম আর একটা বড় হিসাব নিকাশের জায়গা। এখানে আবেগ দিয়ে খুব বেশি দূর এগানো কিন্তু যায় না। আগামী কয়েকটা মাস বিশেষ করে এই ডিসেম্বর পর্যন্ত সময়টা বাংলাদেশের রাজনীতির জন্য আমি মনে করি এক অভূতপূর্ব সাসপেন্স নিয়ে অপেক্ষা করছে। আওয়ামী লীগ হয়তো পর্দার আড়ালে থেকে একটা দারুণ নকশা ইতিমধ্যে তৈরি করছে, কিন্তু মাঠের খেলায় সেই নকশা কতটা টিকবে তা নির্ভর করছে অনেকগুলো যদি এবং এর সাথে থাকা কিন্তুর উপরে। দর্শক, আমি চেষ্টা করেছি ঘটনার পেছনের সমীকরণগুলো পত্রিকায় আসা বর্ণনা থেকে এবং বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে বর্তমান সময়কার রাজনীতির নির্মম বাস্তবতাগুলোকে একসুতোয় গেঁথে আপনাদের সামনে তুলে ধরতে, এবং বলবো রাজনীতির এই জটিল অঙ্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে মেলে সেটা হয়তো সময় আমাদেরকে বলে দেবে, কিংবা যথাসময়ে আমরা সেটা দেখতে পাবো। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সেটা হচ্ছে, এই যে এত সব জল্পনা কল্পনা, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে না পারেন, তবে কি নানক, নাসিম কিংবা নওফেলদের মতো এই নতুন যে সকল নেতারা আসছেন বা নাম শোনা যাচ্ছে, তারা কি পারবেন আওয়ামী লীগের মতো একটি বিশাল দলের হাল ধরতে? নাকি হতাশার ভারে দলটি আরো খাদের কিনারায় চলে যাবে? আপনার যে মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।